নমস্কার, আমি রাজশেখর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। আপনারা জানেন যে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব জুড়ে যে আতঙ্কের পরিবেশ, সেই পরিবেশের আবহ থেকে বাদ নেই ভারতবর্ষ এবং তার পাশাপাশি এই বাংলা। আমরা যে ছবিটা সচরাচর দেখে থাকছি যে যে ইন্ডাস্ট্রি, যে ক্ষেত্রগুলো প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আমরা চোখে এটা দেখতে পাচ্ছি না এমন অনেকগুলো ইন্ডাস্ট্রি যা চরম চরম ক্ষতির সম্মুখীন, যারা পড়েছেন মহা বিপদে। আমরা দেখেছেন যে আমরা এক্সপ্রেস নিউজে, এক্সপ্রেস অনলাইনে এর আগে যারা ডেকোরেটর ব্যবসায়ী, যারা সাউন্ডের ব্যবসায়ী, যারা মাইক ব্যবসায়ী, যারা আলোকসজ্জার সঙ্গে যুক্ত এমন শিল্পী, কর্মী এবং ব্যবসায়ীদের নিয়ে আমরা সরাসরি এক্সপ্রেস অনলাইনে আপনাদের কাছে মুখোমুখি করেছি যে তারা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে। আজকে আমরা আপনাদের সঙ্গে তাদের মুখোমুখি করাবো এবং তাদের বক্তব্য শোনাবো, এবং সেই বক্তব্যটা আজকের সময়ে খুব ইম্পর্টেন্ট। যে চারিদিকে এমন একটি পরিস্থিতি, হাতে গোনার কয়েকটা মাসের অপেক্ষা, তারপরই শারদোৎসব। এই মুহূর্তে যাদের ব্যস্ততা অন্যান্যদের পাশাপাশি থাকে প্রবল, এক কথায় তাদের প্রায় নাওয়া খাওয়ার সময় থাকে না যাত্রা শিল্পীদের পাশাপাশি তাদেরও, যে কোন শিল্পী কোথায় প্রয়োজন, কোন আয়োজকদের, কোন উদ্যোক্তাদের, এবং তার পাশাপাশি কোন অনুষ্ঠানে কোন শিল্পীকে পাঠাতে হবে, কোথায় খ্যাতনামা দরকার, কোথায় নতুন প্রজন্মের শিল্পী দরকার, কোথায় একেবারে সরাসরি জি বাংলা বা আরও অন্যান্য একাধিক বেসরকারি যে সমস্ত মিউজিক চ্যানেল আছে সেখান থেকে উঠে আসা নতুন প্রতিভাদের দরকার। আর তার পাশাপাশি এমন অনেক শিল্পী যারা পিছনে চলে গেছেন আজকের সময় দাঁড়িয়ে, তাদেরকে আবার একটু মূল স্রোতে নিয়ে আসা। এই কাজটি যারা করেন এবং যাদের হাত ধরে আমাদের এই সমাজের একটা বিরাট অংশের মানুষের কর্মসংস্থানে যোগাযোগ হয় এবং যোগান হয় এবং অর্থের কর্মসংস্থান, তারা আজ কিন্তু পুরোপুরি ব্যাকফুটে। আজকের অনুষ্ঠান অ্যারেঞ্জার আছে, অনুষ্ঠান নেই। আজ আমার সঙ্গে দুজন অনুষ্ঠান অ্যারেঞ্জার। আমার সঙ্গে রয়েছেন দ্য হারমোনিক ওয়ার্ল্ডের কর্ণধার কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক, তোমাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার বিট্টু সান্যাল। বিট্টুদা, তোমাকেও স্বাগত। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। অবশ্যই জানাতে পারেন আপনারা আপনাদের মতামত, যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি এই মুহূর্তে, এবং একই সঙ্গে দুই অ্যারেঞ্জার তারা তাদের বক্তব্য শোনাবেন। তার কারণ আপনারা জানেন যে একজন শিল্পী তিনি যে মাপেরই হন না কেন, তার বাজেট যে জায়গাতে থাকুক না কেন, বছরের একটা সময় তাদের সঙ্গে তারা কিন্তু যে কোনো অ্যারেঞ্জাররা তারা কিন্তু চুক্তিবদ্ধ হয় যে সারা বছর তাদের সঙ্গে কেউ থাকে এক্সক্লুসিভ, কেউ আবার থাকে অন্য অনুষ্ঠানে করবে, তার অনুষ্ঠানকেও সে প্রাধান্য দেবে, এমন থাকে। তার সঙ্গে সঙ্গে এমন অনেকগুলো অর্কেস্ট্রা গ্রুপ যাদের সঙ্গে তারা চুক্তিবদ্ধ থাকে যে কোনো মুহূর্তে যে কোনো অনুষ্ঠান দরকার। তার সঙ্গে জিনিসপত্র সামগ্রী বয়ে নিয়ে যাওয়ার ছেলেদের দরকার হয়, একই সঙ্গে প্রয়োজন হয় গাড়ির অনেকগুলো প্রয়োজন হয়, এবং তাদের হাত ধরে সাউন্ড, লাইট, একেবারে স্টেজ ডেকোরেশন, এই জিনিসগুলো পুরোপুরি পারিপার্শ্বিক প্রয়োজন হয়। এখন কিন্তু সমস্তটাই স্টপ। শারদোৎসবের আগে কি পরিস্থিতি তারা তাদের মুখ থেকে শুনবেন। আমি প্রথমেই কৌশিক তোমার কাছেই আসছি। মোটের ওপর আমরা গত কয়েক বছরে যা দেখেছি যে গোটা রাজ্য জুড়ে, বিশেষত আমাদের রাজ্যে যেখানে সবচেয়ে বেশি অনুষ্ঠান হয়, দুই মেদিনীপুর জেলা, আমি সে প্রসঙ্গে পরে আসব, কিন্তু গোটা রাজ্য জুড়েই কম বেশি তুমি অনুষ্ঠান করছে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি মূলত ঝাড়খণ্ড, বিহার, এবং একই সঙ্গে অন্যদিকে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে কয়েকটি রাজ্যে বেশ কিছু অনুষ্ঠান করছো, আয়োজন করছো, অনুষ্ঠানের শিল্পীদের নিয়ে যাচ্ছ। গত 4 মাসের যা পরিস্থিতি, তাতে করে একজন অ্যারেঞ্জার হিসেবে কি ভাবনা, কি মনে করছে এই মুহূর্তে যা জায়গায় দাঁড়িয়ে? মনে করার তো কিছু নেই। এখানে আমরা যে লড়াইয়ের সাথে লড়ছি, সমগ্র বিশ্ব লড়ছে সেটার সাথে, তো এটার আগাম কিছু আমরা মানে অনেক প্রেডিকশন করেছিলাম, এই হয়তো ঠিক হয়ে যাবে এই দুর্গাপুজোর আগে, কিন্তু যেভাবে মানে মানুষের মধ্যে ভয়টা ঢুকে গেছে, আমি জানি না, আমি হয়তো ডাক্তার নই, আমি যেভাবে ভয়টা মানুষের মধ্যে ঢুকে গেছে, তো সেই ভয়টার থেকে মানুষের বেরিয়ে আসাটা খুব মুশকিল। একটা সময় ছিল যে আমরা দেখা হলে একটু জড়িয়ে ধরতাম, হাই বন্ধু, হ্যাঁ আমরা সাথে একসাথে সবাই করতাম, কিন্তু আজ কি ও হাই ভালো, আমরা হাত দিতেও মানে একটা ইয়ে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কবে যে এটা শুরু হবে সেইটা বলাটা খুব মুশকিল, কিন্তু যেদিনই শুরু হবে আমরা প্রস্তুত আমাদের জায়গার থেকে।
আমাদের প্রস্তুতি সব রেডি আছে, আমরা আমাদের মতো করে একদম আমার আর্টিস্ট, মিউজিশিয়ানস, আমাদের অ্যারেঞ্জমেন্ট, একটা অনুষ্ঠান করা যা যা দরকার আমরা আমাদের তরফ থেকে পুরো রেডি। কিন্তু অনুষ্ঠানটা করতে হবে তো, একটা আমার জায়গা লাগবে, মানে সবার আগে একটা কমিটি লাগবে, কমিটি বা কোনো উদ্যোক্তা বা কোনো যারা পার্সোনাল শো করায়, তো সেটা হলেই আমরা তো রেডি আছি। বিট্টুদা, আমি শুরুতে আসি যে এবছরের যে স্তব্ধ হয়ে যাওয়া যে পরিস্থিতি আমরা দেখলাম, মোটের ওপর ঠিক কোন সময়ের পর থেকে, আমি তো দেখো আমরা মার্চের মোটামুটি 22 তারিখ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তারপর দিন 23 তারিখ থেকে স্টেট গভর্নমেন্ট তারা লকডাউন ঘোষণা করলো। আমরা যদি তার একটু পিছন দিকে যাই, যে কোন সময় থেকে এই পরিস্থিতিটা ধীরে ধীরে শুরু হলো এবং দেন লকডাউনের পরিস্থিতি? বেসিক্যালি তুমি যদি দেখো ফেব্রুয়ারি মাস থেকে আমাদের অলরেডি যেহেতু এইচএস মাধ্যমিক পরীক্ষা ছিল, আমাদের ব্যবসাটা কিন্তু ওই সময় আস্তে 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 নেমে গেছে, মানে আমাদের যে রেক্টার স্কেলটা সেটা ওই সময় ডাউন হয়েছে, ঠিক আছে। এবার ওইখান থেকে তুমি ব্যবসাটা যখন ডাউন হতে শুরু করেছে, আমরা তখন জানি যে এক্সামগুলো শেষ হয়ে যাবে, এক্সামগুলো শেষ হওয়ার পর মার্চ থেকে আমরা একটা বিজনেস করব, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে তারপর লকডাউন চালু হলো। লকডাউন চালু হওয়ার পর মানে ওটা তুমি ধরে নাও জানুয়ারি, এন্ড অফ জানুয়ারি থেকে আমাদের এখনো পর্যন্ত কিন্তু লকডাউন, আমাদের হিসাবে লকডাউন চলছে এন্ড অফ জানুয়ারি থেকে, যেটা নর্মালি গভর্নমেন্ট বলেছে। আচ্ছা আচ্ছা, এবং মানে সিজন অনুযায়ী এখনো লকডাউন তোমাদের ব্যবসা? আমাদের ব্যবসা এই মুহূর্তে, আমাদের ব্যবসা যত ধরনের ব্যবসা আছে, কেউ একজন ফুটপাতে ব্যবসা করে, কেউ দোকান আছে, কারো কিছু আছে, যা সব ব্যবসা, এমন কোনো ব্যবসা নেই বা জব নেই তারা করতে পারছে না। কিন্তু একমাত্র ইভেন্ট ইন্ডাস্ট্রি, শুধু অর্গানাইজার, ইভেন্ট ম্যানেজার, আর্টিস্ট, এই ব্যবসাটা, সাউন্ড লাইটস, এই ব্যবসাটা, এটা পুরো একদম আস্তে আস্তে রসাতলে চলে গেছে। এখানে এত কিছু থাকা সত্ত্বেও গভর্নমেন্ট কিন্তু এটার উপর কোনো নজর দিচ্ছে না। গভর্নমেন্ট সবার দিকে নজর দিচ্ছে, পাটে পাটে। তুমি যদি যাও, গভর্নমেন্ট যেমন পরিযায়ী শ্রমিকদের দেখছে, গভর্নমেন্ট যেমন সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডিকে গভর্নমেন্ট দেখছে যে চাল পাচ্ছে না, কীভাবে পৌঁছে দেওয়া যায়, ত্রাণ না কীভাবে হয়। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে আমরা ত্রাণও নিতে পারি না আমাদের কাছে, সিরিয়াসলি আমরা কিন্তু ত্রাণটাও নিতে পারি না। মানে আমাদের কী হবে বলো তো, পেটে ভাত না থাক, মুখে হাসিটা কিন্তু থাকতেই হবে, ঠিক আছে, সম্মানের একটা জায়গা থাকতেই হবে। কিন্তু সম্মানটা কতদিন তুমি রাখবে? ছোটো প্রচুর আর্টিস্ট আছে যারা সব ছোটো ছোটো মিউজিশিয়ান, ছোটো সিঙ্গার, যাদের মাচাটাই মেন, ঠিক আছে। লকডাউন যেভাবে তোমার জানুয়ারি থেকে আমাদের সাথে শুরু হয়েছে, এটা যদি দুর্গাপুজোতে গিয়ে আমরা যদি ঠিকঠাক ব্যবসা না করতে পারি, ভবিষ্যতে আমার ছেলেকে আমি কোনোদিনই বলবো না যে তুমি ইভেন্ট অ্যারেঞ্জার হয়ে যাও, কোনোদিনই বলবো না তুমি মিউজিশিয়ান হয়ে যাও, কোনোদিন বলবো না সিঙ্গার হয়ে যাও। এটা আমার বক্তব্য। কৌশিক, মানে এই যে এরকম একটা প্রফেশন, এই প্রফেশনে ন্যাচারালি যে ছবিটা দেখা যায় যে এটার যে চিরদিন পুরোপুরি স্থায়িত্ব থাকবে এমনটা তো কখনোই এটা থাকে না, কিন্তু চললে খুব ভালো, না চললে কিন্তু যেখানে দাঁড়িয়ে যাওয়া সেখানে দাঁড়িয়ে যাওয়ার। এবং এটা খুব স্বাভাবিক ঘটনা যে কেউই কিন্তু এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না, কেউ ভাবেনি যে এরকম একটা দমবন্ধ পরিস্থিতি দেখতে হবে, এরকম একটা মহামারী আমাদের এই প্রজন্মকে দেখতে হবে, তুমি আমি, আমাদের কাছে এটা জানা ছিল না। কিন্তু এইরকম একটা প্রফেশনে আসা এবং হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি, এখন কি মনে হচ্ছে যে ধরো আজকে তোমরা এই প্রফেশনে চলে এসছো, তোমাদের আরো অনেক আগে থেকে, আমি যদি বাবুয়া ভৌমিকদের সময়কাল বলি, সেই সময় তারাও এসছেন, পরে নারায়ণ বাবুরা এসছেন, তোমাদের পরে আরো অনেকে আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা এবার কোন ভরসায় আসবে এই প্রফেশনটাই? দেখো, সবার আগে হচ্ছে আমাদের এই প্রফেশনে না এখন কি হয়েছে, আমরা যখন এসেছিলাম, আমি তো আজ মিউজিশিয়ান হিসেবে এসেছিলাম, আজও নিজেকে মিউজিশিয়ানই মনে করি, কিন্তু এখন আমি পুরোপুরি অর্গানাইজ করি। আমি কৌশিক তোমাকে একটু আটকাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী মল্লার কর্মকার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে এক্সপ্রেস অনলাইনে। মল্লার, তোমাকে সরাসরি গুড ইভিনিং, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত জানাচ্ছি, আমি রাজশেখর। মল্লার, এই মুহূর্তে অনুষ্ঠানের যে আয়োজন তা পুরোপুরি স্তব্ধ, যেহেতু সরকারিভাবে কোনো রকম পারমিশনের কোনো বালাই নেই, সামনেই দুর্গাপুজো। অ্যাজ এ শিল্পী হিসেবে কি ভাবছো এইরকম একটা পরিস্থিতি? আমার সঙ্গে দুজন অনুষ্ঠানের অ্যারেঞ্জার বসে আছেন, দর্শকরা রয়েছেন পর্দায়, কি মনে করছো একজন শিল্পী হিসেবে? কৌশিকদা, গুড ইভিনিং। কৌশিকদা আমাকে বললো আজকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এক্সপ্রেস চ্যানেলে, একটা ইন্টারভিউ, খুব ভালো এই উদ্যোগটা। আমাদের শিল্পীদের যেটা দরকার, এক হওয়া, একত্রিত হওয়া, ইউনিটি, যেটা আমাদের মধ্যে সত্যি কম, আর সেটা আমরা ট্রাই করছি। আর যা পরিস্থিতি, অ্যাজ আ সিঙ্গার সত্যি খুব আনসার্টেন ফিউচারটা। মানে আমাদের যে সিজন টাইম, যে 5-6 মাস আমরা রোজগারটা করি, পুজো থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ অবধি ম্যাক্স, তো সেইটা খুব আনসার্টেন যে এবারে পুজো আদপে হবে কিনা, প্রোগ্রাম হবে কিনা, হলে কি অবস্থা হবে, কি বাজেট থাকবে শোয়ের, এগুলো নিয়ে খুবই দোনামনায় আছি। মানে কি হবে জানি না, আনসার্টেন।
আর সেকেন্ড যেটা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের, যেটা আমাকে অনেকে আমার যারা ভালোবাসে আমাকে তারা বলেছে যে মল্লার গান গাইছো ঠিক আছে, পাশে একটা কিছু ভেবে রাখো, পাশে একটা কোনো সাবস্টিটিউট বিজনেস সামথিং, যে এরকম কোনোদিন যদি পরিস্থিতি আসে, কারণ যে সিঙ্গিং যে মিডিয়াটা সেটা খুবই আনসার্টেন, আমরা এটা বেছেই নিয়েছি যে আমরা একটা আনসার্টেন জব করি, আর আজকে এই পরিস্থিতি আসবে এটা কেউ কোনোদিন ভাবেনি। কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, সেটা সরকারকে আবেদন আমি পার্সোনালিও করবো, এটা যে আপনারা একটু আমাদের কথাও ভাবুন। যখন সব সেক্টর খুলছে, ব্যবসা, চাকরি, সেখানে সিঙ্গাররা কেন বঞ্চিত হবে? আমি সেটাই বুঝতে পারছি না। সেটাই আমি নিউজ চ্যানেলের থ্রুতে বলতে চাই যে আপনারা আমাদের কথা একটু ভাবুন। আর স্যাড ব্যাপার, কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতা মন্ত্রী কাউকে দেখলাম না যে সিঙ্গারদের সম্বন্ধে বা প্রোগ্রাম অর্গানাইজারদের সম্বন্ধে বা সাউন্ড যারা করেন তাদের সম্বন্ধে কিছু একটা বক্তব্য রেখেছে। এটা খুবই স্যাড। তো আশা করছি তারা এটা নিয়ে ভাববে, এটা আমার রিকোয়েস্ট তাদের কাছে। মল্লার আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললে, আমি একজন শিল্পী হিসেবে এটা সত্যি খুব বেদনাদায়ক যে পারিপার্শ্বিক মানুষজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীরা বলছেন যে আরো একটা পাশাপাশি কিছু একটা ভাবরে মল্লার। এই যে ভাবনাটা, ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলে বড় হবে, শিল্পী হবে, মানুষের মনে জায়গা করবে, গান বাজনা করবে, জীবনটা এইভাবে কাটিয়ে দেবে সুর তাল লয় ছন্দে, এখন কিন্তু শুনতে হচ্ছে, যারা দুদিন আগে বলছিল মল্লার তুই ভালো গাইছিস, এখন তাদের কাছে শুনতে হচ্ছে তুই পাশাপাশি কিছু একটা কর। একজন শিল্পী হিসেবে এটা সত্যিই কতখানি বেদনাদায়ক মল্লার? হ্যাঁ, এটা বেদনাদায়ক আমি ঠিক বলবো না, কারণ গান বাজনা তো আমি করবো লাস্ট ব্রেথ অব্দি, একদম শেষ অব্দি। এটা তো প্রথম প্যাশন, এটা এভরিথিং। কিন্তু আমি আপনাকে বলছি, অনেক ফেমাস সিঙ্গার আছে যারা এক সময় নাম করে উপার্জন করেছে, তারা কিন্তু সাইড বিজনেস করে। আপনি যদি খোঁজ নেন তাহলে কিন্তু অনেক নামি দামি সিঙ্গারের প্রচুর বিজনেস আছে। তারা এই জন্যই করেছে এটা, কোনোদিন যদি আমার গলাটা না চলে, কারণ যে এটা তো একটা বই নিয়ে বেড়াই আমরা, একটা মেশিনের মতো, যেটার পর ভরসা নেই, যখন তখন বিট্রে করতে পারে। আজকে প্যান্ডেমিক বলে, কাল যদি আমার গলা থেকে আওয়াজ না বেরোয়, কোনো একটা গলা ইনফেকশন হয় বা কোনো একটা রোগ হয় আমার, আমি কিন্তু গাইতে পারবো না, তাহলে কি আমার জীবন শেষ? আমি কি মরে যাবো? আমাকে বিষয়টা ভাবতেই হবে। প্যাশনের জায়গাটা আলাদা। আমার এটা বলা এই কারণে সব সিঙ্গারকে বা এভরিওয়ানকে, যে একটা সাবস্টিটিউট কিছু ভেবে রাখলে হয়তো আজকে যাদের খুব অসুবিধা হচ্ছে বা আমাদের সবার যাদের অসুবিধা হচ্ছে, যাদের গান ছাড়া কিছু নেই, আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। এই গান ছাড়া কি করব আমরা? না তো আমরা মানে জন মজুর খাটতে পারবো, সিমেন্টের বস্তা তুলে রাস্তায় বেরিয়ে যেতে পারবো। আর যেটা বললো যে ত্রাণের ব্যাপারটা, পাড়াতে পার্টি অফিস থেকে ত্রাণ দিচ্ছে, কিন্তু সেটাও নিতে পারছি না, কারণ যে একটা যেহেতু জায়গা হয়ে গেছে না এখন, ওই কাজটাও করতে গিয়ে বাঁচছে যে আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে রেশনটা নেবো, এটা ভাবছি। তো আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি না, যে আমরা না ঘরকা না ঘাটটা, এটাই হয়ে গেছে। তো যেটা হচ্ছে পেশেন্স রাখতে হবে আমাদের। আর সরকারকে আবেদন যে আপনারা কিছু ভাবুন আমাদের সিঙ্গারদের নিয়ে, আর্টিস্টদের নিয়ে। মল্লার, তোমাকে আমি শেষ করবো, কিন্তু যাওয়ার আগে আমার যারা দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন টেলিভিশনের পর্দায়, দীর্ঘ সময় তারাও কিন্তু তোমার মতো আরো প্রতিটি শিল্পীর গান থেকে কিন্তু পুরোপুরি বঞ্চিত। আমি চাইবো দর্শকদের উদ্দেশ্যে তোমার কি গান হবে এই মুহূর্তে, আমাদের যদি দুটো লাইন দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই, এখন যে মুহূর্তে দাঁড়িয়েছি সেখানে আমার একটাই গান মনে পড়ে, যেটা আমার গুরুদেবের গাওয়া, যাকে আমি ফলো করি। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। ओ राही 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 ओ राही, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के। तो रुकना नहीं है, बस आशा रखना है मन में। একদম একদম মল্লার, তুমি ভীষণ ভীষণ ভালো থেকো।
খুব ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমার সুস্থতা কামনা করি, সচেতন থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মল্লার কর্মকারের সঙ্গে। এই প্রজন্মে যারা সঙ্গীত এবং গান বাজনা যারা করছে তাদের মধ্যে মল্লার অতি অবশ্যই অন্যতম এবং মানুষের মনে যথেষ্টই জায়গা করে নিয়েছে। মল্লারের কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে গলা কতদিন আছে বা নেই তার পাশাপাশি আরেকটা বিকল্প একটা জায়গা কিন্তু সেক্ষেত্রে তৈরি করে নেওয়া। আমি আসবো কৌশিক, এই যে কথাটা কৌশিক এবং বিট্টু দুজনের কাছে আসবো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে বিকল্প একটা পরিস্থিতি। ওর বক্তব্য অনুযায়ী কথাটা হচ্ছে যে বিকল্প। কৌশিক, তোমাদের বিকল্পটা কোথায়, কি বিকল্প রয়েছে? হ্যাঁ, আমি যেখানে আটকে ছিলাম জাস্ট বলতে যাচ্ছিলাম কথাগুলো আমি, সেটা হচ্ছে যে দেখো আমরা যখন এই প্রফেশনে এসেছি তো আমরা প্রথমে সবার আগে মল্লারও একই জিনিস বললো যে আমরা সবার আগে জেনে এসেছিলাম প্রথম যে এই আমাদের বিজনেসে কোনো স্থায়িত্ব নেই। আর আমি কোনো সবাই একটা কথা বলছি ফেসবুকে লেখালেখি হচ্ছে বা সমস্ত জায়গায় হচ্ছে, হয়তো আমার কথা শুনে অনেক আমার উপর রেগে যাবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আমি কিন্তু কোনো আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকারকে আমি কাউকে দোষারোপ করবো না। আর আমাদের উপর দেখুন এই কথাটাও আমি তাদের কাছে বলতে যাবো না, ঠিক আছে? কারণ আমরা যখন এই প্রফেশনটা বেঁচেছিলাম, তাহলে আমি যখন পড়াশোনা করেছিলাম আমি আর্মিতে চাকরি ছাড়া ছেলে, জানো তো, মানে চাকরি করিনি, জয়েন করিনি, বাস আমার চাকরি হয়ে গেছিলো, আমার সমস্ত ফাইনাল হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি গান বাজনাটাকে বেঁচেছি, সব কিছু ছেড়ে দিই। তো আমি কিছু একটা ভেবে বেঁচেছি, আমি আমার জায়গার থেকে আমি সেই কনফিডেন্স নিয়ে বেঁচেছি। তো সাইডে তাহলে আমাকে দূরও করতে হবে, এক তো পুরোপুরি আমাকে সেই কনফিডেন্স থাকতে হবে আমাকে যে আমি এইটাকে নিয়ে বেরিয়ে যাব। আর যদি সেই কনফিডেন্স আমার মধ্যে না থাকে, হ্যাঁ, তো আমি কি করব? গান বাজনা আজকে বন্ধ হয়ে গেল, সরকারকে আপনারা ত্রাণ দিন, করুন, আমাকে হেল্প করুন, সে কেন করতে আসবে হেল্প আমাকে? আমি তখন তাকে বলে করিনি, তাহলে আমি ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে পারতাম বা একটা সেফ বিজনেস যেতে পারতাম, একটা দোকান দিতে পারতাম, মুদিখানার দোকান। তো গান বাজনাটা আবেগের জিনিস। আর এই বিগত কয়েক বছর তুমি একটা জিনিস দেখবে, আজকে যে গান বাজনাটা হচ্ছে না, ফুল ফেজে যেটা হচ্ছে, বিট্টু হয়তো আমার সাথে একমত হবে, বিগত 8-10 বছর কিন্তু ফুল ফেজে আমরা একদম দারুণ গান বাজনা করছি। 10 বছর আগেও কিন্তু আমরা এই গান বাজনাটার মধ্যে আমরা ছিলাম না, তখন গান বাজনা করতাম সাইডে। আর আমাদের গান বাজনা কি হয়ে গেছে না, তো দুটো কেন্দ্রিক হয়ে গেছে, মানে কেউ চাকরি করে তার সাথে গান বাজনা করে, কেউ মুদির দোকান করে গান বাজনা করে। এবার তা করতে করতে কিছু সংখ্যক লোক একদম শুধু গান বাজনায় ঢুকে গেছে, আর কিছু করেনি। তাদের ক্ষেত্রে সমস্যাটা প্রবল সমস্যা তাদের। তো সেই সমস্যাটা থেকে বেরিয়ে যাওয়ারও কয়েকটা প্রজেকশন রাস্তা আছে, মানে হঠাৎ যে আমি কথাগুলো বলে দিলাম, তো সেই রাস্তাটা আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের মধ্যে সব থেকে বড় ব্যাপার কি জানো, কোনো একতা নেই। আমাদের একটা সংগঠন আছে কলকাতায়, আমি আসবো, খুব ইম্পর্টেন্ট কথা যে অ্যাসোসিয়েশন সংগঠন, এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকার কথা। আমি একটু সরাসরি বিট্টু সানের কাছে আসবো। বিট্টুদার কাছে যাবার আগে এই মুহূর্তে এই প্রজন্মের আরো একজন শিল্পী সকলের মনে অনেক আগেই সরাসরি রিয়েলিটি শো এর মাধ্যমে জায়গা করে নিয়েছিল মনীষা কর্মকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সঙ্গীত শিল্পী। মনীষা, আমি রাজশেখর, এক্সপ্রেস অনলাইনে। মনীষা, তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গুড ইভিনিং। মনীষা, আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ মনীষা, আমি বলি যে 4-5টা মাস কোনো অনুষ্ঠান নেই, বাড়িতে বসে কম বেশি গান বাজনা কানে হেডফোন দিয়ে শুনে এখন কেমন আছো? এই যে একটা দীর্ঘ সময় যে গান বাজনাটাকে নিয়ে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা, আজকে সেই গান বাজনাটা একেবারে স্তব্ধ হয়ে গেছে করোনার আবহে, কেমন মনে হচ্ছে? ভালো তো লাগে না, আমাদের মঞ্চটাই আমাদের কাছে একটা অন্যতম প্রধান জায়গা, সেখানে মঞ্চ নেই। কিন্তু এমন না যে আমাদের গান বাজনাটা প্রতিনিয়ত বাড়িতে যেটা করি বা একটু আমাদের রেকর্ডিং বা আমাদের এই রকম ভাবে লাইভে আসা, সেগুলো চলছে। কিন্তু সেই সূত্র ধরে হ্যাঁ যদি বলি, প্রফেশনাল কাজ গান বাজনা বা কাজটা একদমই বন্ধ, সেক্ষেত্রে একটা ডিপ্রেশন তো আসেই। কিন্তু কি করবো, এই ডিপ্রেশন কাটিয়ে উঠতেই হবে, আমাদের জয় করতেই হবে। বিকজ যদি একটা স্থিরতা না রাখি, মানে পৃথিবীর বুকে এরকম অনেক সময় হয়েছে যে নানা রকম প্রবলেম এসছে জীবনে, প্রত্যেকটা মানুষই এর মধ্যে থেকে নিজেদেরকে সংগ্রামী বলা যেতে পারে, সংগ্রামের মধ্য থেকে আগে বাড়িয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরও এই যুদ্ধ জয়টা করতেই হবে, এটাই বলবো আর কি। মনীষা, এই যে যুদ্ধ জয় এবং এই যে তুমি একটা খুব কোট আনকোট খুব একটা ইম্পর্টেন্ট কথা বললে মনীষা, এবং একজন শিল্পীর কাছে তিনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, সেটা হচ্ছে ডিপ্রেশন নানান কারণে হতে পারে। এমন একটা পরিস্থিতিতে যে ডিপ্রেশনটা হবে এমনটা তো বোঝা যায়নি, এবং পরবর্তী পরিস্থিতি মানুষকে ডিপ্রেশনের শিকার করে দেয়, এটা বলা যায়। কিন্তু মনীষা, নতুন যারা, একেবারে তুমি তো রিয়েলিটি শো থেকে উঠে আসা, তোমার পরবর্তী সময়ে আরো বহু ছাত্র
ছাত্রছাত্রী, বহু শিল্পীকে আমরা রিয়েলিটি শো থেকে পেয়েছি, যারা ধরো সবেমাত্র 1-1.5 বছর রিয়েলিটি শো থেকে উঠেছে, যেটা কৌশিক বিট্টু একটু আগে বলছিল যে একেবারে কন্টিনিউ টানা অনুষ্ঠান করে যাচ্ছে, হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ। সেই সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে, তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য, কি মতামত রয়েছে? জুনিয়রদের উদ্দেশ্যে বক্তব্য, একটা কথা যে সব জুনিয়র আবার একরকম নয়। মানে আমি যদি দেখি যে কিছু জুনিয়র যারা রিয়ালিটি শো থেকে এই মুহূর্তে বেরিয়েছে, আবার এমন কিছু জুনিয়রও আছে যারা কিন্তু রিয়ালিটি শোতে গান বাজনা না করেও গান বাজনার জগতে ততটাই প্রসিদ্ধশালী আর কি। তো তাদের দুজনের কিছু ডিফারেন্সই আছে। মানে এই 1 বছরে কারা কিরকম ভাবে তাদের শো গুলো চালিয়ে যেতে পেরেছে, প্লাস মানে ওই ইনকামের জায়গাটাই আমি প্রধানত বলছি। তো এখানে একটা ডিফারেন্সই আছে যে 1 বছরে যে সমস্ত রিয়ালিটি শো থেকে আমার জুনিয়ররা যারা উঠেছে, আর যারা রিয়ালিটি শোতে নেই, অল্প সংখ্যক পেমেন্ট নিয়ে অথচ ভালো গান বাজনা করেও তারা কিন্তু নিজেদের সংসার চালায়। দুটো ব্যাপারটা ডিফারেন্ট। যাদের কাছে কিছু গচ্ছিত টাকা আছে বা যাদের ফ্যামিলি থেকে আরো কিছু ইনকামের ব্যবস্থা আছে, তাদের আমার মনে হয় কিছু সংখ্যক হলেও ডাল ভাত খেয়েও চলে যাচ্ছে। কিন্তু এমনও অনেক শিল্পীরা আছে যাদের কিন্তু তারাই একমাত্র মাধ্যম, আর তাদের ছাড়া সংসার চলতে পারে না, তারাও আছে। তো এই ব্যাপারটা না খুব ডিফারেন্ট। কার কাছে কার ফ্যামিলি, কার ইনকাম, কার কিরকম, সেটা পুরোপুরি তাদের নিজেদের উপর ডিপেন্ড করছে আসলে আমার মনে হয়। মনীষা, একেবারে শেষ মুহূর্তে তোমাকে আমি শেষ করব। আমার দর্শকরা রয়েছেন, তোমরাও প্রায় অনেকটা সময় গান বাজনা ছেড়ে দর্শকদের কাছাকাছি না থাকার একটা পরিস্থিতি। যাবার আগে দর্শকদের জন্য 1-2 লাইন কি শোনাবে? হঠাৎ করে এরকম বললে অনেক মনে আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। খুব ভালো, খুব ভালো। ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অসংখ্য ধন্যবাদ মনীষা কর্মকার আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন। সঙ্গীত শিল্পী মনীষাকে অনেক অনেক অভিনন্দন এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে। আমি মনীষার কথা দিয়ে, মনীষা খুব ভালো থেকো তুমি। আমি মনীষার কথা দিয়ে সরাসরি বিট্টু স্যান্ডেলের কাছে আসবো। বিট্টু তো যে কথাটা একটু আগে বললো যে এমন অনেক শিল্পী আছে যারাই কিন্তু পরিবারের মূল মাধ্যম, অন্যতম নয় মূল মাধ্যম, যাদের ছাড়া সংসার চলবে না। এবং তুমি যেটা একটু আগে বলছিলে যে জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শিল্পী এবং তার সঙ্গে সহ যারা শিল্পী আছে, এক কথায় কোচ আনকোট মাচা শিল্পী এমন প্রচুর আছে যারা ছাড়া কিন্তু সংসারটা একেবারে অচল। তাদের বিকল্প পথটা কি বিট্টু? আমি একদম খুব স্পেসিফিক জানতে চাইছি, তারাও অপেক্ষা করছে। কি পথ, কিভাবে বেরোবে এখান থেকে? দেখো, বেসিক্যালি এটা একটা মহামারী, ঠিক আছে? তো মহামারী তো 100 বছর আগে এসেছিল, আবার 100 বছর আমাদের টাইমিং এসেছে। তো এর কোনো পথ বলতে কিছু নেই। এইটা যেবার ঘটলো, এই ঘটার পর যদি নেক্সট বার কিছু হয় তখন পথ হিসেবে যেতে পড়বে। এখন এই মুহূর্তে যারা ফেসে গেছে তারা অলরেডি কিন্তু ফেসে গেছে। তারা কিন্তু অলরেডি মিউজিকের ওপরে পুরোপুরি ভরসা করেছে, তাদের লাইফটা মিউজিকের ওপরে চলছে, তাদের সব কিছু ইভেন্ট মিউজিক এসব নিয়ে। তারা আর অন্য কিছু আজকে যদি বলে কাউকে, আজকে আমি একটা শিল্পীকে যদি বলি গিয়ে ডিএসপিতে হাতুড়ি মারো, একদিনে পারবে না, কিন্তু সেই আস্তে আস্তে। তো নেক্সট টাইমের জন্য আগে থেকে প্ল্যান করতে হবে যদি এমনি ঘটনা ঘটে, ঠিক আছে? এখন এই মুহূর্তে আমার মনে হয় যে সাইডে একটা কিছুতে যেতেই হবে, কারণ এছাড়া আর কোথাও কোনো অপশান নেই। মানে কোথাও কোনো অপশান খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া। আর ইভেন্ট বা প্রোগ্রাম কবে চালু হবে এ বলা খুব মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি মানে আমার পার্সোনাল যদি ওপিনিয়ন নাও,
তাহলে আমি বলবো যে আমার মনে হয় না যে ইভেন্ট দুর্গাপুজো বা কালী পুজো চালু হয়ে যাবে, এই প্রোগ্রাম শুরু হতে নেক্সট ইয়ার হয়ে যাবে, এটা আমার পার্সোনাল। যেটা কৌশিক একটু আগে বলছিলেন যে একটা প্রজেকশনের কথা, যে তাহলে দেখো সমস্যা আছে, সমস্যা থেকে সমাধান করতে হবে, আজ না হয় কাল, 2 মাস না হয় 6 মাস পর কোনো একটা সময় তো গিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক হবে। এবং আমরা মা মৃন্ময়ীর কাছে সেটাই কিন্তু সবসময় আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা করব। আমি বলছি কৌশিক, এর থেকে বেরোনোর উপায়টা কি? যেটা বিট্টু বলছে, যেটা একটু আগে মনীষা বলছিল বা মল্লার বলছিল, যে কিছু একটা পাশাপাশি করতে হবে। ঠিক আছে, কিছু একটা পাশাপাশি করলে আমরা দেখলাম যে কোভিডের মুহূর্তে সবচেয়ে যেটা মানুষ বেশি করলো, যে যেখানেই থাকুক না কেন, সেটা হচ্ছে সবজি আর ফল বিক্রি করা। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হবে না, যেটা মল্লারও শুরুতেই বলেছে। তাহলে বিকল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার যেটা মনে হয় বিকল্প, আমি যেটা করেছি এতদিন অবধি, হয়তো তোমার সঙ্গে যখন সকালে ফোনে কথা হলো, তুমি যখন আমাকে আমন্ত্রণ করলে, যে আমরা হয়তো 3 মাস 4 মাস চালালাম, 4 মাস পরে হয়তো কিছু হেল্পও করেছি প্রথম দিকে, যখন প্রথম লকডাউন শুরু হয়, তো যতটুকু সামর্থ্য আমার সেটা দিয়ে আমার যারা কাছের লোক বা যারা বন্ধু বান্ধব তাদেরকে আমি হেল্পও করেছি। কিন্তু 4 মাস 5 মাস পরে আমি গিয়ে সেই জায়গাটা হেল্প করতে পারবো না, আমি তখন ওই জায়গাটায় চলে আসবো। তো সেটার প্রজেকশন কি আছে দেখো, আমরা তো আমি একটা লাইভ করেছিলাম কিছুদিন আগে, মানে এটা আমার চিন্তাধারা। ধরো আমরা তো প্রচুর আর্টিস্টের সাথে কাজ করি, মানে কি হয়, একটা আর্টিস্টে যখন আমরা শো করি, ধরো কোনো বড় আর্টিস্ট, তো এটা আবার একটা সেই কন্ট্রোভার্সি কথা হয়ে যাচ্ছে, এটা তো তাদের পেমেন্ট অনেক হাই থাকে, সেটা আমি এখানে সামনে বলছি না, তারা বিশাল তারা একটা অর্থ উপার্জন করে। আর যারা একদম নিচের তলা, ধর একটা সাউন্ডের ছেলে বা একটা গাড়ির ড্রাইভার বা একটা অ্যাঙ্কার, বা যারা আমাদের সাথে পুরো ক্রুমে, মানে সবার আমি নাম করছি না, তুমি বুঝতেই পারছো, তুমি নাম অলরেডি করে দিয়েছো সবার, তো প্রত্যেকটা মানুষের কিন্তু পেমেন্ট খুব অল্প থাকে, তারা অল্প ন্যূনতম থাকে। তো সেই মানুষগুলো যদি আমাদের সাথে এখন এগিয়ে আসে না, সেই সমস্ত, কেউ বলবে তোমার অ্যারেঞ্জাররা তো অনেক টাকা কামাও, অনেক টাকা তোমাদের ইনকাম হয়। অ্যারেঞ্জারদের কি ইনকাম হয় না হয় সেটা যারা অ্যারেঞ্জ করে সেটা তারা খুব ভালো করে বোঝে। আজকের দিনে যেভাবে মারামারি কাটাকাটি হয়ে গেছে, যেভাবে একটা প্রোগ্রামে মার্জিন থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিস্ট, আমার যারা একদম ব্র্যান্ড আর্টিস্ট, তাদের কিন্তু অনেকটা টাকা ইনকাম বেশি করে তারা। হ্যাঁ, আমি মানে একটা 9:30 থেকে খুব ভালো জায়গা থেকে বেরিয়েছে একটা ছেলে, খুব ভালো রোজগার করছে, বাড়ি গাড়ি করছে, আমি খুব খুশি হই। তো তারা যদি তার ওই ব্র্যান্ডটাকে, তার ওই গাড়ির ছেলেগুলোকে, তার ওই সাউন্ডের ছেলেগুলোকে যদি 3-4 মাস 5 মাস চালিয়ে দেয়, তাহলে মনে হয় আমরা বেরিয়ে যেতে পারি। আমি কাউকে আগেও বলেছিলাম, কাউকে দান করতে হবে না, একটু যদি ধার হিসেবেই দেয়। ধর একটা তার আন্ডারে একটা ছেলে গাড়ি চালায়, ঠিক আছে, সেই ড্রাইভারটাকে সে যদি এখন কাজ থেকে ছাড়িয়ে না দিয়ে, সে যদি তাকে একটু অল্প করেও যদি রেখে দেয় 6টা মাস, তার যে সাউন্ডের কাজ করে, তার যে গিটারটা স্টেজে সেট করে দেয়, তাকে যদি একটু হেল্প করে যদি চালিয়ে দেয় 3-4 মাস, তাহলে মনে আমরা বেরিয়ে যাবো। দেখো, যে কোনো যখন কোনো একটা বিপদ হয় বা যা হয়, সব সেটা ধ্বংস হওয়ার জন্যই হয়, মানে আমরা জন্মেছি, আমরা কালকে মরে যাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই মহামারীটা বেশি দিন থাকবে না, এই মহামারীটার সাথে বড় শিল্পীদেরকে আমি এগিয়ে আসতে বলছি, যাদের ইনকামটা আমাদের থেকে অনেক বেশি। বিট্টু, তুমি কতখানি একমত কৌশিকের এই বক্তব্যের সঙ্গে? দেখো, বললেই তো কিছু হবে না। আমি যদি বলি, আমি কথার কথা বলছি, আমি যদি এখন কোনো একটা বড় আর্টিস্টকে, ব্র্যান্ডেড আর্টিস্টকে আমি এমনি বললাম যে আপনি 10 লাখ টাকা ডোনেশন করুন, সে কেন দেবে? সেও তো মহামারীর মধ্যে আছে, তার ইনকাম ছিল 1 কোটি, আজকে তার ইনকাম নেই, কিন্তু তার লিভিংটা কিন্তু সেই খরচাটা রয়েছে। কিন্তু বিট্টু, এটাও তো ভাবা যেতে পারে যে আমি কৌশিকের বক্তব্য আসছি না, আমি তোমার বক্তব্য আসছি, কিন্তু আমি যদি মধ্যবর্তী একটা স্থানে আসি, যে পুরোপুরি তিনি না দিন, কিন্তু সময়ের প্রেক্ষিতে তারা যে পরিমাণে রোজগারটা হয়েছে, আমি বলছি না যে তিনি আমাদের কথাতে তিনি দিয়ে দেবেন, যদি প্রত্যেকে একত্রিত হয়ে, সমবেত হয়ে, তারা যদি একটু করে, তারা যদি একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, একটা মানে সমস্যা যেটা কিরকম, আর্টিস্ট হয় খুব ইগোস্টিক, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক, ফার্স্ট মানে আর্টিস্টের ইগো থাকবেই, এটা একটা, এটা দিয়েই শুরু, ঠিক আছে। যদি আর্টিস্ট ইগোস্টিক না হয়, তাহলে সে আর্টিস্ট হয় একদম। তুমি ভেবো না যে তোমার কাছে সবচেয়ে ভালো লোক যে তোমাকে জড়িয়ে ধরছে, সে কিন্তু ইগো আছে, তারপর তোমার প্রতি ইগো আছে, একদম ক্লিয়ার কাট। এবার আর্টিস্ট হয় ইগোস্টিক, যার ফলে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্ট কানেক্ট হওয়া খুব মুশকিল। আমি কখনোই আমি জাস্ট একটা বড় ব্র্যান্ডের নাম বলছি, সালমান খান, শাহরুখ খান, এমনি একটা জায়গা থেকে বলছি, এদের একসাথে বসে এক টেবিলে বসবে, একসাথে কথা বলবে, একরকম আড্ডা হবে, কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারে, এটাই প্রবলেম। যার ফলে এই ইন্ডাস্ট্রির কোনোদিন ইউনিটি হয় না। এটা তো লেবার কাস্ট নয় যে চলছে চলছে এমনি কেস নয়, এ তো আচ্ছা তুই করছিস, ঠিক আছে, আমি তো হচ্ছে বড়টা করবো, তবেই সে আর্টিস্ট, এটাই হচ্ছে গল্পটা, ঠিক আছে। যার ফলে এই ইন্ডাস্ট্রিতে একত্রিত হওয়া, একসাথে করা বিশাল প্রবলেম। তুমি করবে, একজন কেউ ভেঙে দেবে, আবার কেউ একটা করবে, আবার কেউ একটা ভেঙে দেবে, এই হচ্ছে প্রবলেম। এটা আমার না, তুমি যেটা বলছো ঠিক আছে তোমার জায়গায়, কিন্তু আমি বলছি যেটা আমাদের কথা হচ্ছে যে তোমরা ধরো একটা জায়গাতে রয়েছো, যে রোজগারটাই করেছো, শিল্পীরা আছে, কিন্তু যেটা কৌশিক বলছিল না, যে যারা
সহশিল্পী যারা সহকর্মী হিসেবে, যে গিটারটা একটু একটু ধরে দেওয়া, যে তোমার একদিনে 4টে শো, বিট্টু সান্যাল ওখানে পৌঁছতে পারছে না, তো তুমি একসঙ্গে আরো 3 জনকে রেখেছো, বা একজনকে পুরোটা একজন কন্ট্রোল করছে, তার একটা গাড়ি আছে, সেই গাড়িটা তোমার নিজস্ব হতে পারে, বা কারো কাছ থেকে তোমার কিন্তু ফিনান্সে সেটা নেওয়া হয়েছে অথবা এনগেজ নেওয়া হয়েছে, হতে পারে সেখানে আরেকজনকে তুমি ম্যানেজার হিসেবে রেখেছো। এই যে সহশিল্পী যারা যারা থুম্বাটা সেট করে দিচ্ছে অজয়দাদের, এই শিল্পীর এই মানে সহকর্মীরা, তাদের অবস্থানটা কোথায়, তাদের জায়গাটা কি হবে? কতজন মিলে সবজি বিক্রি করবে বলো তো, আর কতজন মিলে ফল বিক্রি করবে? যে মানুষটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো সেও দেখছি সবজি বিক্রি করছে, যে ফটো তুলতো সেও দেখছি সবজি বিক্রি করছে, যে দোকানগুলো একেবারেই মাঝখানে খুলছিল না, তোমার মনে আছে, আমরা তো কয়েকটা শুধুমাত্র দোকান প্রথমে দেখেছি, তারাও কিন্তু দেখছি সবাই ফল সবজি নিয়ে বসে যেত। সবার পক্ষে তো ফল সবজি নিয়ে বসাটা সম্ভব নয়। আমি আসছি আলোচনায়। আমরা এই মুহূর্তে আমরা পেয়েছি আরো একজন নতুন প্রতিভাবান শিল্পী, সুপ্রদীপ ভট্টাচার্য। সুপ্রদীপকে অনেক অনেক অভিনন্দন, সরাসরি এক্সপ্রেস অনলাইনে ওয়েলকাম জানাচ্ছি সুপ্রদীপ। আমি রাজশেখর রয়েছি এক্সপ্রেস অনলাইনে। সুপ্রদীপ, এই মুহূর্তে নমস্কার। করোনার যে পরিস্থিতি, শিল্পী থেকে আরম্ভ করে সহশিল্পী, মিউজিশিয়ানস সকলেই কিন্তু গৃহবন্দী, সকলেই একটা চরম একটা দিশাহীন অবস্থায় রয়েছে। কি ভাবছো, কবে কাটবে, কি অবস্থার মধ্যে রয়েছে আজকে 4-5 মাস? কয়েকদিন আগেও তোমার এই ঝাঁকড়া চুল নিয়ে তুমি যেভাবে একের পর এক কলেজ ফেস্ট তুমি দাপিয়ে বেড়াতে, আজকে সেই ছবিটা কিন্তু নেই। কি ভাবছো একজন শিল্পী হিসেবে, কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে? মন কি বলছে, নাকি ডিপ্রেশনে ভুগছো, কোনটা? অ্যাকচুয়ালি ডিপ্রেশনে গেলেও কিছু করার নেই, কারণ আমাদের দিকটা কেউ দেখবে না, এটা আমি বুঝে গেছি। কারণ খুবই খারাপ অবস্থা চলছে এখন, যেহেতু আজকে এই ঝাঁকড়া চুল নাড়িয়ে নাড়িয়ে মোটামুটি কিছু অর্থ উপার্জন করেছিলাম, যেটা দিয়ে এতদিন চালাতে পেরেছি, কিন্তু আর মনে হচ্ছে চালাতে পারবো না। কারণ এটা তো কোনো বন্ধ নয়, এটা করোনা। তো করোনা বলে দিয়েছে সব করোনা, আর সবকিছু করো তো করোনা। তো এইটাই এখন মনের অবস্থা ভালো নেই, সত্যি করে অনেস্টলি বলবো না যে আমি খুব ভালো নেই মনে। সুপ্রদীপ, শুরুর দিকেই তোমাদেরই আরো একজন তোমার পরিচিত শিল্পী মল্লার কর্মকার তোমার মধ্যে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। মল্লারের একটা বক্তব্য যে সকলকেই কিন্তু, সকল শিল্পীকেই যে যে ক্ষেত্রেই থাকুক না কেন, একটা আলাদা একটা জায়গা তৈরি করে রাখা উচিত, আলাদা একটা, সেটা ব্যবসা হতে পারে, কোনো চাকরি হতে পারে, কিছু একটা। তুমি কতখানি এই বক্তব্যের সঙ্গে একমত এরকম একটা পরিস্থিতি তৈরি হলে? সুপ্রদীপ, এবার শোনা যাচ্ছে আমার কথা? একদম একদম একদম। সুপ্রদীপ, শুরুতেই মল্লার কর্মকার তার একটা বক্তব্য ছিল যে গান বাজনার পাশাপাশি আমাদের সকলেরই উচিত পাশাপাশি আরো একটা জায়গাকে তৈরি করে রাখা, যার মাধ্যমে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলে উপার্জনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ক্ষেত্রটা যাতে সংসার প্রতিপালনটা যেন ঠিকঠাক থাকে। তুমি এই মল্লারের বক্তব্যের সঙ্গে কতখানি একমত? আমি খুব দুঃখিত, আমি একমত হতে পারলাম না। আচ্ছা, যদি অন্য কিছু তাহলে কোনোদিন গান বাজনাটা করতাম না। এর থেকেও অনেক খারাপ পরিস্থিতি জীবনে এসছে, অনেক খারাপ দিন আমি দেখেছি। সেই সময় আমি গান বাজনা ছেড়ে অন্যান্য চাকরিতে ঢুকতে পারতাম বা কোনো ব্যবসা করতে পারতাম, তখনও যখন করিনি, এখন কেন? যতদিন বেঁচে আছি গান গেয়েই থাকবো, মরতে হলে গান গেয়েই মরবো, আর কোনো উপায় নেই। খুব খুব ভালো। সুপ্রদীপ, যাবার আগে আমাদের দর্শকদের জন্য, আমরা না হয় আজকে তো মঞ্চ নেই, আমরা তোমার সেই ঝাঁকড়া চুল, সেই দোলানোটা আমরা এই মুহূর্তে দেখতে পাবো না। আমাদের দর্শকদের জন্য, যেহেতু দর্শকরাও কিন্তু যারা তোমার ফ্যান, দীর্ঘ সময় তোমাকে পায়নি, দর্শকদের উদ্দেশ্যে দুটো লাইন কি শোনাবে যাবার আগে? শোনাচ্ছি একটা গান, তার আগে বিট্টুদা আর কৌশিকদাকে হাই বলছি। আচ্ছা, হাই বিট্টুদা, কৌশিকদা, অনেকদিন দেখা হয় না তোমাদের সাথে, আমরা খুব মিস করি একদম। আমি একটা কথা বলতে চাই যে নিশ্চয়ই গানটা তো আমি শোনাচ্ছি, আমার একটা বক্তব্য আছে। নিশ্চয়ই। যে যখন সবকিছুই চলছে, মানুষ মানে ঝুলে ঝুলে বেসরকারি বাসগুলোতেও যাচ্ছে, তখন করোনা যখন হচ্ছে না, তো আমার মনে হয় একটা করে হল ভাড়া নিয়ে, হ্যাঁ, একটা করে চেয়ার ছেড়ে ছেড়ে যদি অডিয়েন্স বসে প্রোগ্রামটা অন্তত শুরু করা যায়, সবকিছু যদি স্যানিটাইজ করে ডিস্টেন্স মেনে হতে পারে, প্রোগ্রামটাও হতে পারে। যদি হতে পারে তাহলে প্লিজ একটু ব্যবস্থা করুন, কারণ খুব খারাপ অবস্থায় আছে। আর
মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা গানই মনে আসছে, তো শোনাই। ऐसे जीवन भी है जो जिए नहीं, जिनको जीने से पहले ही मौत आ गई। फूल ऐसे भी है जो खिले ही नहीं, जिनको खिलने से पहले फिजा खा गई। है परेशान नजर थक गए चार घर, कोई समझा नहीं, कोई जाना नहीं। क्या बात, क्या बात, क्या बात। থ্যাংক ইউ সুপ্রদীপ, তুমি ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামী দিনে তোমার গান আরো প্রচুর শুনবো এই আশা রেখে তোমাকে এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি কৌশিক তোমার কাছে। সুপ্রদীপ, আমাদের অনুষ্ঠানের সময় অনেক কমে আসছে। সুপ্রদীপ সে একটা প্রস্তাব দিয়েছে যে যেভাবেই হোক অনুষ্ঠানগুলো যদি শুরু করা যায় একটা করে চেয়ার বাকি রেখে রেখে স্যানিটাইজ করে। তুমি জানো যে ইতিমধ্যে রাজ্য সরকারকে ডেকোরেটর অ্যাসোসিয়েশন, লাইটের যারা অ্যাসোসিয়েশন, সাউন্ডের যারা অ্যাসোসিয়েশন, তারা কিন্তু বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতে যাই তোমাদের দুজনকে যে যদি এই গোটা একটা বিরাট ইন্ডাস্ট্রিকে যদি পুনরায় চালু করতে হয় এবং সরকার যদি সেক্ষেত্রে কিছু একটা ভাবনা ভাবে, তাহলে তোমাদের দিক থেকে অ্যাজ এ অ্যারেঞ্জার কি ধরনের প্রস্তাব হতে পারে, কি ধরনের ভাবনা? দেখো সেটা হলে তো খুব ভালো হবে, কিন্তু সমস্যাটা কোথায় জানো তো, আমাদের একতাটা নেই। আমি যেটা বলছিলাম না, আমাদের একতাটা নেই। আমাদের একটা সংস্থা আছে কলকাতায় বিএসপিজি বলে, তো ওটার পেছনে আরো 4টে সংস্থা আছে। এই সংস্থা আমাদের এক হচ্ছে না। আমি একটা লাইভ করেছিলাম যে আমার এক হতে হবে। তো আমার একটা মত, বিট্টুর অন্য একটা মত, অন্য আরেকটা মত। আমি ছোট থেকে মানে 21 বছর গান বাজনা হয়ে গেল এই প্রফেশনে। 21 বছর ধরে একটা চেষ্টা করেছি। আমি যখন দুর্গাপুরে থাকতাম তখন একটা চেষ্টা করেছি যে আমরা এক হবো, চলো একটা করে কিছু করি, একটা ইয়ে করি। সেই চেষ্টা এখনো আমার আছে, কলকাতাতে গিয়েও সেই চেষ্টা আমার আছে। কিন্তু কি বলতো, আমরা এক হতে পারবো না। এই যে বিট্টু বলছো ইগো প্রচন্ড আমাদের আর্টিস্ট লাইনে, ইগোটা থেকে আমরা সরে আসতে পারি না, জানো তো। এটা যেদিন থেকে সরে আসতে পারবো না, আমাদের কিন্তু এই জিনিসটা করতে হবে না। সুপ্রতীক যেটা বললো যে তোমার স্যানিটাইজ করে চেয়ার দূর করে, আমরা গান বাজনার ক্ষেত্রে যখন এটা হবে না তখন সেটা অপসংস্কৃতি হবে, সেখানে প্রচুর করোনা ছড়িয়ে যাবে। কিন্তু আমরা দেখছি আজকেও একটা দেখলাম যে একটা মিটিং হচ্ছে, কোথায় সব পাশে পাশে বসে আছে। তো আমাদের জন্য তো ভাবতে হবে, কিন্তু এই ভাবনাটা ভাবাতে গেলে আমাদেরকে এক হতে হবে। এই কথাটা আমি আগে ফেসবুক লাইভে বলেছি, আজও আমি এক্সপ্রেস নিউজের মাধ্যমে বলতে চাইছি। এক্সপ্রেস নিউজ পরিবারের সাথে 17-18 বছর ধরে আমি জড়িত। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমাদের যারা আমার কথা শুনছেন, যারা আমাদের মিউজিকের সাথে জড়িত আছেন, আমি হাত জোর করে সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করছি যে চলুন আমরা এক হই। যে কোনো একটা সংস্থা বা কোনো একটা এক না হলে আমরা হতে পারবো না। এই লড়াই থেকে বা এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমরা বেরোতে পারবো না। কার কাছে যাব, কি নিয়ে যাব? আমি ধর একটা প্রস্তাব নিয়ে যাব আর আমার কাছের লোকদেরকে আমি সুবিধা পাইয়ে দেবো। সাপোজ ধরো আমি একটা ফান্ড পেলাম কোনো জায়গা থেকে, আমি কি করলাম, আমার কাছে যারা লোক তাদেরকে দিয়ে দেবো, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে ধরো আমার যারা কাছের লোক তাদেরকে আমি সেই সুযোগটা দেবো, বিট্টু সেটা করবে, কারণ বিট্টুর সঙ্গে তারা সেই হেল্পটা বিট্টু তার কাছ থেকে পায়, আমিও তাদের কাছ থেকে পেয়ে থাকি। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এক যতদিন আমরা হচ্ছি ততদিন এই জায়গাটায় আমরা আসতে পারবো না। এই এক হওয়ার প্রশ্নে আমার সকালে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা হচ্ছিল এবং মাঝে মধ্যেই যেহেতু আমরা এই প্রফেশনের নানান ধরনের আলোচনার মধ্যে উঠেই আসে বিট্টু, একটা কথা হচ্ছে যে বর্তমান সময়ে একটা এই ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই অনুষ্ঠান অ্যারেঞ্জারদের ক্ষেত্রে একটা কথা এখন ভীষণ আকছার শোনা যায় যে কাল যে ছিল গিটারিস্ট, মানে কৌশিকের নাম করে আমি যদি বলে থাকি, আজকে সে অ্যারেঞ্জার। এবং দেখা যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমি যে খান দিয়ে আমি কৌশিককে উদাহরণটা দিলাম, কিন্তু সমস্যাটা যেখানে যে একটা মিউজিশিয়ানস সেও অ্যারেঞ্জার, কিন্তু সে যদি ওই জায়গাটা ছেড়ে কিন্তু পুরো অ্যারেঞ্জারের কাজটা করছে না। মানে একটা গান মানে সে একটা তুম্বাও বাজাচ্ছে, সে আবার সঙ্গে প্যাডও বাজাচ্ছে, সে আবার গিটারিস্টও, সবকিছু। হয়তো সে আমার মতো একটা গানও করছে, যে গান করছে যে শিল্পী তিনি আবার সেই অনুষ্ঠানের অ্যারেঞ্জার। এইটা নিশ্চয়ই এইটা একটা কিন্তু খুব অত্যন্তই আজকের সময়ে দাঁড়িয়ে যারা অ্যারেঞ্জার তাদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা। আমি কৌশিক তোমার কাছে আসবো, তার আগে আমরা একটু সরাসরি কথা বলে নি। নাগিন্দর সিং আমার সঙ্গে এই মুহূর্তে জমজমাটি অনুষ্ঠানের ক্ষেত্রে নাগিন্দর সিং এর প্রায় বলা যেতে পারে যে জুড়ি মেলা ভার। নাগিন্দর সিং জি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস নিউজের স্টুডিওতে।
আপনাদের অনুষ্ঠান গত বেশ প্রায় 4-5 মাস ধরে পুরোপুরি বন্ধ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে কৌশিক এবং বিট্টু, আপনাকে গুড ইভিনিং। পুরোপুরি বন্ধ সমস্ত অনুষ্ঠান, প্রতিটি ডেকোরেটর, সাউন্ড, লাইট সবাই কিন্তু তারা ভাবছেন যে কবে আবার অনুষ্ঠান শুরু হবে। একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয় যে এই মহামারী থেকে কবে আবার আমরা মুক্তি পাবো, আবার আমরা সকল শিল্পী মিলে একসাথে মঞ্চে অনুষ্ঠান করব? দেখুন, সব থেকে বড় ব্যাপার যে এই মুহূর্তে আমি কেন অনেক মানুষেরই বলার কখন ব্যাপারটা নর্মাল হবে বা কখন আমরা অনুষ্ঠান করতে, বাট আমরা একটা আশা রাখতে পারি যে এমন আসবে যখন এই রোগ থেকে বা এই মহামারী থেকে সারা পৃথিবী মুক্ত হবে, আমরা যেরকম সেরকম আবার কেবি বলতে পারবো, কেবি বলতে পারবো যে কখন ব্যবস্থাটা সব কিছু ঠিকঠাক হবে। সরি, এই মুহূর্তে নগেন্দ্রজির ফোন লাইন ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। আমরা পরে আবার সময় পেলে নিশ্চয়ই নগেন্দ্রজি আপনাকে চেষ্টা করব ফোন লাইনের সরাসরি ধরার। আমরা যে কথাতে ছিলাম কৌশিক, সময় কমে আসছে, যেখানে ছিলে যে একতা এবং সরাসরি সেই জায়গায় আর এই সংঘবদ্ধতা না হওয়ার ফলে দেখো, আমাদেরকে না আমাদের সিনিয়র যারা অর্গানাইজার আছে তাদেরকে প্রত্যেকে প্রণাম জানাই, কিন্তু আমাদেরকে এই কাজটা কেউ শিখিয়ে দেয়নি সবার আগে। ঠিক আছে, তো আমরা কি করেছি, আমি যে জায়গা থেকে বিলং করি সেটা হচ্ছে আমি প্রথমে গিটার শিখেছি এবং গিটারিস্ট মানে গ্রামে গঞ্জে বাজিয়ে এবং তারপরে আজকে আমি অ্যারেঞ্জার হয়েছি। এবং আমি সেই সমস্ত কাজগুলো, মানুষের অসুবিধাগুলো জেনে শিখে আমি অর্গানাইজার হয়েছি। আমি আজকে যারা অর্গানাইজ করছে তাদেরকে একটাই কথা বলতে চাইবো যে করতে অসুবিধা নেই। ধরো তোমাকে একদম রিক্সা করে নিয়ে যায়, হ্যাঁ, দূরে নিয়ে যায়, তোমার কথা শুনে, তোমার ভাষা শুনে সে কালকে অর্গানাইজার হয়ে যাচ্ছে। আমি তার কাজটাকে ছোট করছি না, সে যে কাজটা করছে তাকে সেই কাজটা মন দিয়ে করতে হবে। তুমি যদি অর্গানাইজ করতে যাও তাহলে তুমি অর্গানাইজটা মন দিয়ে করো, কাজটা শিখে করো। মানে অশিক্ষিত হয়ে তুমি জানো না, দুদিন শর্টকাটে কিছু শিখে নিলে, আচ্ছা যেইভাবে এটা হয় আর্টিস্টের নাম্বার করে এইভাবে ফোন করে এনে দেওয়া যায়, চলো একটা মাস থেকে একটা কমিশন করে বেরিয়ে যায়, এটা কিন্তু অ্যারেঞ্জার না। আজকে কলকাতার যারা নামও অ্যারেঞ্জার, আমি নাম করছি না, প্রচুর আমাদের কলিগ আছে, আমাদের সিনিয়র দাদা দ্বিতীয় একমত হবে, তারা কিন্তু আমাদের এই প্রফেশনটা কেউ শিখিয়ে যাননি আমাদেরকে। হ্যাঁ, তো আমাদেরকে শিখিয়ে যেহেতু যাননি, হ্যাঁ, তো আমরা আমাদের মতো করে করছি। আমি আসছি যেটা বিট্টু তোমার কাছে ছিলাম, এবং আমি অনেকক্ষণ আগেই যে কথাটা বলছিলাম যে এমন একটা পরিস্থিতি যে সবাই কিন্তু অ্যারেঞ্জার, যেটা আমরা, তোমার মনে আছে আমরা শেষ একটা অনুষ্ঠান করতে গিয়ে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করতে করতে, মানে তোমরা যারা অ্যারেঞ্জার, তোমরা যারা সরাসরি এইটার সঙ্গে যুক্ত, তোমরা বারবার বলছো যে সবাই যদি অ্যারেঞ্জার হয়ে যায় তাহলে আমরা মূল ফ্রেমে কাজটা করবোটা কোথায়? এইটা কতখানি আজকের সময় দাঁড়িয়ে এটা বলার আগে আমি ছোট্ট করে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্পেশালি তোমাদেরকে অনেক ধন্যবাদ, এক্সপ্রেস নিউজকে। আমি একটু আটকাবো তোমাকে, আমার সঙ্গে কোনো একজন ফোন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যালো, কেউ রয়েছে? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে সুরজিৎ বলছিলাম। আরে সুরজিৎ, বলো, গুড ইভিনিং, বলো। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি আজকের আমাদের এই প্রথমে এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই। আজকের বিশেষ করে আমাদের এই ব্যবসাটাকে নিয়ে একটু দৃষ্টিপাত করার জন্য সাথে যারা রয়েছে আমাদের দুর্গাপুরে দুজনেই খুব নাম করা অ্যারেঞ্জার করে আমরা চিনি, এবং কৌশিকদা কলকাতা এবং শিশুরাও সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে কাজ করছে। তো একটা ব্যাপার যেটা আমার একটু এক্সপ্রেসের মানে এই মাধ্যমে সবার কাছে কি জানতে চাই, যে আমরা ইভেন্ট অর্গানাইজার যারা রয়েছি তারা বিয়েবাড়ি অনুষ্ঠান করতে গেলে 50টা রুটি করতে হবে, 30টা রুটি করতে হবে, যদি বেশি হয়ে যাচ্ছে প্রশাসন এসে সেখানে হস্তক্ষেপ করতে। কিন্তু ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আমার কাছে এরকম তথ্য বা প্রমাণ রয়েছে যেখানে বড় বড় এনজিও নেতা মন্ত্রীরা সেখানে অনুষ্ঠান করতে 500, 700, 1000, 1500 পর্যন্ত লোক সেখানে জমা হয়েছে। তো শুধুমাত্র এই যে বাধাটা বা এই যে নিয়মটা, সেটা শুধুমাত্র এই আমাদের এই কয়েকটা মুসলিমেও কিন্তু যারা অর্গানাইজার রয়েছে বা বিয়ে বাড়ি যারা অ্যারেঞ্জ করে কাজটা তাদের জন্য প্রযোজ্য হবে। খুব ভালো প্রশ্ন সুরজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আসলে তোমার যে বিষয়টা, তোমার বিষয়টার সঙ্গে কিন্তু ওভারঅল ইভেন্ট ম্যানেজমেন্টটা জড়িয়ে আছে। আজকে কিন্তু আমরা ওভারঅল ইভেন্ট ম্যানেজমেন্টটাকে করছি না, আমরা পার্টে পার্টে ভাগ করেছি। এর আগে ডেকোরেটর, সাউন্ড, লাইট,
আজকে আমরা করছি যারা সরাসরি সাংস্কৃতিক অনুষ্ঠানের অ্যারেঞ্জার হিসেবে যারা কাজ করেন। তোমার কথাটা যেটা বলছো যে আমরা জানতে পারছি, জানতে পারাপারের কিছু নেই সুরজিৎ, তার কারণ তুমি সকালবেলা দরকার নেই, তুমি এক্ষুনি যদি তোমার ফেসবুকটা খোলো তুমি দেখবে যে প্রতিটি রাজনৈতিক দলের নেতানেত্রী একেবারে চায়ে পে চর্চা থেকে আরম্ভ করে আরও কোনো একটি রাজনৈতিক দলের বেসরকারিকরণের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাস্তায় নেমে তারা যেভাবে মানে সামাজিক দূরত্ববিধিকে কোনো তোয়াক্কা না করে মুখে মাস্ক না থেকে তারা যেভাবে আন্দোলন করছেন রাস্তায় নেমে, তাতে মনে হচ্ছে না যে সরকারিভাবে 50 জনের কোথাও বিধিনিষেধের পালা রয়েছে। বিট্টু, তুমি যেখানে ছিলে যে সবাই কিন্তু অ্যারেঞ্জার এবং সবাই কিন্তু সবাই সবটা করছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সবার আগে তোমাদেরকে থ্যাঙ্কস, যে এই যে ও বললো যে ফোন করেছিল সুরজিৎ, যে এত ভালো একটা পরিকল্পনা তোমরা করেছো। এবং আজকের দিনে দাঁড়িয়ে দুর্গাপুরের প্রচুর আর্টিস্ট যারা হারিয়ে যাচ্ছে, অর্গানাইজার আছে যারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবার তাদের ক্ষেত্রে প্রবলেমটা কী হয়েছে, তারা রামকে দেখে ভাবছে আমি রাম হয়ে যাবো, শ্যামকে দেখে ভাবছে তার পিছনে একটা খাটনি আছে। এবার সে কী করেছে, আমি কথার কথা বোঝাচ্ছি, সেফর কৌশিকের কেউ, ঠিক আছে, ওর একটা প্রোগ্রাম ধরেছে, ধরে কৌশিকদা করে দাও, তাহলে ও অ্যারেঞ্জার হয়ে গেল, ঠিক আছে। সেম একটা প্রোগ্রাম ধরে বলছে বিট্টুদা করে দাও, বিট্টুদা করে দিল, অ্যারেঞ্জার হয়ে গেল। এমনি করে যখনই দুটো হয়ে গেল, সে হয়তো কোনো গাড়িওয়ালা 2-3 জনকে চেনে, দাদা বাবাকে চিনে, দুটো শো করে দিল, থার্ড থেকেও সে অ্যারেঞ্জার হয়ে গেল, তা তখন কাউকে লাগে না। আর আজকের ডেটে এটা একটা বড় প্রবলেম। আমরা যখন প্রথম শো শুরু করেছিলাম না, তখন কিন্তু এটার একটা ওয়েট ছিল যে অমুক আর্টিস্ট বম্বে থেকে আসছে, সে বম্বেতে ফ্লাইটে চাপতো আর বাড়িতে ফোন করতে হতো। আর আজকের ডেটে প্রবলেম হয়ে গেছে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের গল্প। মেসেঞ্জারে টুক করে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে, দিদি আপনার নাম্বারটা, এটা শো ছিল, দিদিও খুব হ্যাঁ তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে দিল, কৌশিক গত বছর আমরা যদি দেখি যে এই সময়টা কি অবস্থা ছিল, আমার প্রশ্ন হচ্ছে একটাই, সামনেই দুর্গাপুজো, কি ভাবছো, কি মনে করছো, আদৌ অনুষ্ঠান কি হবে তোমাদের সঙ্গে যারা অনুষ্ঠানের জন্য আয়োজন করে, তুমি বিট্টুদা বা সকলের সঙ্গেই, যে এবার এই শিল্পী দরকার বা এতক্ষণের অনুষ্ঠান দরকার, আয়োজকরা কি বলছে, পুজো কমিটি তোমাদেরকে ফোন করছে কিনা? আমি তোমার কাছে আসবো একটা শুধুমাত্র ফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি হরিপুর থেকে বলছি, রঞ্জিত ট্যাঙ্কার। নমস্কার রঞ্জিত, বলো। আমি প্রোগ্রামটা দেখছি। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে বিট্টুদা কৌশিকদাকে আমি দুজনকে দেখছি লাইভ। তোমার বক্তব্যটা বলো। তো কথাটা ওরা ঠিকই বলছে যে অ্যারেঞ্জারের কাজ অ্যারেঞ্জার যদি করে সেটা খুবই ভালো হয়। কেন অনেক সময় হয় যারা দুদিনের মানে টিমের সঙ্গে ঘুরে আবার অ্যারেঞ্জার হয়ে যায়, সেক্ষেত্রে আর্টিস্টরা সারা রাত থেকে প্রোগ্রাম করলো আর পেমেন্ট করলো না। আমাদের খুব ভালো কথা। আরেকটা বিশেষ কথা, যে মিউজিশিয়ান মানে যারা সাউন্ড চালায় তারা দীর্ঘদিন ধরে জড়িত, সেই মানুষকে ওদের একটু হেল্প করা অবশ্যই দরকার, এটাই আমি বলছিলাম। আর ধন্যবাদ। নিশ্চয়ই না, আপনার শেষ যে বক্তব্য, এই বক্তব্যের সমর্থনে যুক্তি তর্ক যা হয়েছে, এর আগের দিন কিন্তু এখানে জানা সাউন্ডের দাদা ছিলেন, তিনি কিন্তু এই বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন। আর আপনি বাকি যা বললেন, আমার হাতে যেহেতু সময় আজকে আর একদম নেই, মানে আমি কৌশিকের কাছে যেখানে ছিলাম একটু ছোট করে আসবো, যে কি বলছে পুজো কমিটি যারা উদ্যোক্তারা, তারা তো ফোন করছে, যোগাযোগ রাখছে, তাদের বক্তব্যটা? ফোন তো প্রচুর আসছে, মানে বাইরের থেকে, যেগুলো ব্যাঙ্গালোর থেকেও কন্ট্যাক্ট হয়েছে, বাইরে জায়গার থেকে। ওয়েস্ট বেঙ্গল থেকে সেভাবে কন্ট্যাক্ট পুজোর জন্য হয়নি, কিন্তু তারাও বুঝতে পারছে না যে কি দাঁড়াবে জায়গাটা আজকে। যদি সব কিছু ঠিকঠাক হয়, যদি মানে একটু কমের দিকে যায়, তাহলে হয়তো দুর্গাপুজোতে একটা দুটো কাজ হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হবে। কিন্তু আমি আশা রাখছি যে কালী পুজো থেকে আশা করি আমরা একটু করে ওই ফেজে না হলেও কাজ আমরা শুরু করতে পারবো। এটা আমার যারা কলিগ বন্ধু ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে এটুকুই, মানে আমার যেটুকু ফোন টোন আসছে বা আমি যাদের কথা বলে যেটা বুঝতে পারছি। বাজেট নিয়ে তারা কিছু বলছে না, বাজেট নিয়ে কিছু বলছে না। বাজেটটা নিয়ে বলতে গেলে এটা মানে কিছু অর্গানাইজার যারা আমার বন্ধুরা আছে, তারা হঠাৎ করে নিজেরাই মানে বাজেট কমানোর জন্য উঠে পড়ে লেগেছে। দেখো, একটা জায়গা দাঁড় করেছি আমরা কষ্ট করে, না, একটা মিউজিশিয়ান খুব একটা অল্প পেমেন্ট পায়, তাকে কি করে আমি বলি যে তুই আরেকটু কম পেমেন্ট নে? তো বাজেটটা কমানোর তো কোনো প্রশ্ন নেই, কারণ কোনো জিনিসের দাম তো কমছে না। আমি বাজেট কমানোর ব্যাপারে মানে আমি সায় দেবো। বিট্টুদা, তোমাকে দিয়ে আমি শেষ করবো আজকের অনুষ্ঠান। যাবার আগে এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, সেটা জুনিয়র হোক বা সিনিয়র বা সমবয়সী, তাদের উদ্দেশ্যে কি বলবে? যদি এটা বলো, তাহলে সবার আগে যেটা বলবো যে এই প্রফেশনে আসার আগে 10 বার ভাবো, 10 বার ভেবে এই প্রফেশনে এসো, কারণ এর কিন্তু কোনো রিটার্ন নেই। একবার বুম উঠে গেলে তুমি কিন্তু সেখান থেকে আর নামতে পারবে না।
তোমার পেটে গামছা বেঁধে হলেও এটার সাথে থাকতে হবে, এটার জন্য লড়তে হবে। কারণ আর্টিস্টের একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আজকের ডেটের একটা ঘটনা তোমার তুমি দেখেছো বোধহয় ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, নীলেশা বসাক বলে একজন সিঙ্গার, সে দুধ বিক্রি করছে, বিস্কুট বিক্রি করছে। তো একটা স্টেজ থেকে একটা বিস্কুট আর দুধে আসাটা ইটস সো প্রেস্টিজিয়াস, এটা সম্ভব নয়। এখন পেটে আর কিছু নাই, তার কি করবে, তাই ফিনিশিং। কিন্তু একবার যদি এই প্রফেশনে আসো তাহলে এর কিন্তু রিটার্ন, এটাকে সেইভাবেই মাইন্ড সেট আপ করো, যে সুপ্রতীপ বললো যে মরে যাবো তবু গান বাজনা ছাড়বো না, যতদিন আমরা শুধুমাত্র এইটুকু কামনা করি ঈশ্বরের কাছে, এবং আমরা মনের দিক থেকে আমরা জোর জাগাই যে অন্ততপক্ষে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, আমরা আবার সবাই রাস্তায় নামবো, আমরা অনুষ্ঠান করব, আমরা মঞ্চ আমাদের দ্বারা আলোকিত হবে, বিট্টু সান্যাল বা একই সঙ্গে কৌশিক চ্যাটার্জিরা আবারও কাজ পাবে, অ্যারেঞ্জমেন্ট করবে, শিল্পীরা এসে আবার গান গাইবে, এবং গোটা বাংলা জুড়ে আলাদা একটা রঙিন ছবি আমরা আবার দেখতে পাবো, এইটুকু আমরা আশা রাখি। আজকে দর্শক বন্ধুরা আমাদের হাতে সময় নেই, যাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারলাম বা পারলাম না, আপনাদের সকলকে অভিনন্দন। অতি অবশ্যই সামাজিক দূরত্ববিধি বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন। একই সঙ্গে কৌশিক এবং বিট্টু সান্যাল, তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, নমস্কার।